তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 5 পেপারটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কি, এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর 20 নম্বরের অ্যান্সারটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নি। দেখো, সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, আদি মধ্যযুগে ভারতীয় ইতিহাস রচনায় সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদান। তোমরা ফার্স্ট সেমে পড়েছিলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদান দুটো আলাদা আলাদা ভাবে পড়তে হয়, যে কোনো একটা পরীক্ষায় আসে। কিন্তু আদি মধ্যযুগের ক্ষেত্রে এই দুটি উপাদান অর্থাৎ প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক ইতিহাসের এই উপাদান একসাথে 20 নম্বরের আসতে পারে। এটা নিয়ে আজকের আলোচনা। তা দেখো, আমি এর আগের ভিডিওতে এই আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদান এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের সংক্ষিপ্ত আকারে একটা আলোচনামূলক ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব, তারপর আমরা এই 20 নম্বরের অ্যান্সারে চলে আসবো। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্যের মূল্যায়ন করো। এক কথায়, আদি মধ্যযুগের ইতিহাসের সাহিত্যিক উপাদান। আমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে দুই ধরনের উপাদান দেখি, এক রয়েছে সাহিত্যিক উপাদান, আরেকটি রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিকের মধ্যে লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, আর সাহিত্যের মধ্যে রয়েছে দেশীয় ও বিদেশি সাহিত্য। এগুলো আমরা জানি। কিন্তু আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদান রয়েছে, সেই উপাদানের মধ্যে শুধুমাত্র সাহিত্যিক উপাদানটাই আমরা এখানে আলোচনা করব। এবং এখানে আদি মধ্যযুগে ইতিহাসের উপাদান সাধারণত 3 ভাগে আমরা দেখি ভাগ করতে পারি। এক, সাহিত্যিক উপাদান, লেখ ও মুদ্রা। সাহিত্যিক উপাদান, লেখ ও মুদ্রা। লেখ আর মুদ্রা নিয়ে হচ্ছে প্রত্নতাত্ত্বিক, আর সাহিত্য মানে সাহিত্যিক উপাদান। এখন আদি মধ্যযুগের যে ইতিহাসের উপাদানগুলো আমরা দেখি, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাহিত্যিক উপাদান। তার কারণ, এই সময়ে অর্থাৎ আদি মধ্যযুগে অনেক ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়েছিল। তাই আদি মধ্যযুগে প্রত্নতাত্ত্বিক উপাদানের থেকেও সাহিত্যিক উপাদানের গুরুত্ব বেশি। তাই এই সময় অনেক ইতিহাস বা ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়। যেমন বলা যায় বাণভট্টের হর্ষচরিত। রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। এই বাণভট্ট হর্ষের জীবনী লিখেছিলেন হর্ষচরিত। এই হর্ষচরিত থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে অনেক ইতিহাস জানতে পারি। তবে এই হর্ষচরিত কিন্তু প্রকৃত ইতিহাস গ্রন্থ নয়। তার কারণ, হর্ষবর্ধনের যে সভাকবি বাণভট্ট, সেই বাণভট্ট হর্ষবর্ধনের প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন এবং হর্ষবর্ধনের যারা শত্রু তাদেরকে কালিমা লিপ্ত করেছেন বাণভট্ট। অর্থাৎ বাণভট্টের চোখে হর্ষবর্ধন মহান ছিলেন, তবে হর্ষবর্ধনের যে সমস্ত সীমাবদ্ধতা ত্রুটিগুলো ছিল সেগুলো কিন্তু দেখেননি বা সেগুলো তার গ্রন্থে উল্লেখ করেননি বাণভট্ট। অর্থাৎ বাণভট্টর যে পৃষ্ঠপোষক ছিলেন হর্ষবর্ধনের, এই জন্য হর্ষবর্ধনের হয়ে তিনি গুণগান করেছেন, গুণকীর্তন করেছেন। তাই তার গ্রন্থ থেকে অর্থাৎ বাণভট্টের হর্ষচরিত থেকে আমরা প্রকৃত ইতিহাস জানতে পারি না। দেখো, বাণভট্টের হর্ষচরিত তোমাদের 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট আছে। আমি এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বাণভট্টের হর্ষচরিত। তা আদি মধ্যযুগের সাহিত্যিক উপাদান হিসেবে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে প্রথম পড়ে বাণভট্টের হর্ষচরিত, যেটি প্রকৃত ইতিহাস নয়। এরপরে রয়েছে দেখো বাক্পতি রাজের গৌড়বহ। গৌড়বহ বাহ মানে গৌড়বধ। বাক্পতি রাজ লিখেছিলেন এই গ্রন্থটি, গৌড়বহ। অ্যাকচুয়ালি তিনি ছিলেন যশোবর্মন, মালবের যশোবর্মনের বা কনৌজের যশোবর্মনের, মানে যশোবর্মন রাজা ছিলেন এই কনৌজ রাজ যশোবর্মন। তিনি গৌড় অভিযান করেন, অর্থাৎ বাংলাদেশ অভিযান করেন। এই অভিযানের একটা কল্পনাশ্রিত এক কাহিনী নিয়ে লিখেছেন এই বাক্পতিরাজ গৌড়বাহ। তো এ থেকেও আমরা অনেকটা ইতিহাস জানতে পারি। এরপরে দেখো রয়েছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত। পাল বংশের শাসক রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী। তিনি রামপালের জীবনী লিখেছিলেন রামচরিত গ্রন্থে। এই রামচরিত গ্রন্থটি দ্ব্যর্থহীন ভাষায় লেখা, অর্থাৎ এই গ্রন্থে দুটি চরিত্রকে পাশাপাশি রেখে আলোচনা করেছেন
সন্ধ্যাকর নন্দী। একদিকে পাল রাজা রামপালের কৃতিত্বকে দেখানো হয়েছে, পাশাপাশি অযোধ্যার শ্রী রামচন্দ্রকে দেখানো হয়েছে পাশাপাশি তুলনা করে। যাই হোক, এই গ্রন্থটিও ইতিহাস গ্রন্থ নয়, কারণ এই গ্রন্থে সন্ধ্যাকর নন্দী রাজা রামপালের গুণকীর্তন করেছেন, তার প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন, তার পৃষ্ঠপোষকের প্রতি তিনি আনুগত্য দেখিয়েছেন। তাই এগুলো প্রকৃতভাবে ইতিহাস নয়, তবে কিছু ইতিহাস আমরা এখান থেকে জানতে পারি। এরপরে দেখো, যেটা বলতে হয়, জৈন ধর্মের গুরু জয় সিংহ, এই জয় সিংহ তিনি একটা গ্রন্থ লিখেছিলেন কুমার পাল চরিত। কুমার পাল ছিলেন গুর্জর বংশীয় রাজা, সিন্ধু দেশের মানে চালুক্য বংশীয় রাজা ছিলেন এই কুমার পাল। এই কুমার পাল দ্বাদশ শতকে চালুক্য বংশের ইতিহাস আমরা জানতে পারি এই জৈন জয় সিংহ মানে জৈন গুরু জয় সিংহের কুমার পাল চরিত। ইনি ছিলেন চালুক্য বংশের রাজা দ্বাদশ শতকে। এছাড়া পদ্মগুপ্ত একটা গ্রন্থ লিখেছিলেন নবসাহ সাংখ্য চরিত। নবসাহ সাংখ্য চরিত, এই নবসাহ সাংখ্য কে ছিলেন? ইনি ছিলেন গুর্জর বংশীয় সিন্ধু রাজা। তার কীর্তি কাহিনী বা তার জীবন চরিত লিখেছিলেন পদ্মগুপ্ত। তা এইভাবে আমরা পদ্মগুপ্তের গ্রন্থ থেকে জয় সিংহের কুমার পাল চরিত থেকে আমরা অনেক ইতিহাস জানতে পারি, বিশেষ করে আদি মধ্যযুগের ইতিহাস। এরপরে দেখো রয়েছে, এগুলো হচ্ছে ঐতিহাসিক গ্রন্থের কথা বললাম। এবার যদি কোনো প্রাদেশিক ইতিহাস জানার ক্ষেত্রে বলা যায়, যেমন বাংলা একটা প্রদেশ, গুজরাট, কাশ্মীর, দক্ষিণ ভারত, যেমন এই রকম একটা দেশের ইতিহাস বা প্রাদেশিক ইতিহাস যদি আমরা জানতে চাই আদি মধ্যযুগে, তা সে সম্পর্কেও অনেক গ্রন্থ কিন্তু লেখা হয়েছিল। যেমন এখানে প্রথমে বলা যায় কলহনের রাজ তরঙ্গিনী, এটি বিখ্যাত একটি গ্রন্থ। 1150 খ্রিস্টাব্দ নাগাদ এই গ্রন্থটি লেখা হয়। কাশ্মীরের রাজনৈতিক ইতিহাস বা কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস এই কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থে লেখা আছে। ভারতবর্ষে প্রাচীনকালে যত গ্রন্থ লেখা হয়েছে, যেমন এগুলো যে বলা হলো, হর্ষচরিত, গৌড়বহ, রামচরিত, নবসাহ সাংখ্য চরিত, কুমার পাল চরিত, এগুলো কিন্তু অনেক আগের লেখা, কিন্তু এগুলো প্রকৃত অর্থে ইতিহাস নয়। ভারতবর্ষে প্রকৃত অর্থে ইতিহাস প্রথম লেখা হয়েছিল 1150 সালে। এই কলহন লিখেছিলেন কাশ্মীরের ব্রাহ্মণ কলহন, তিনি লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই গ্রন্থটি ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক গ্রন্থ, কারণ এই গ্রন্থ লেখার সময় যে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ইতিহাস লিখতে হয় আমরা জানি, সেই পদ্ধতিতেও এই গ্রন্থ লেখা হয়। অর্থাৎ ঐতিহাসিকের মধ্যে যে বিশ্লেষণধর্মী যে চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি থাকে, সেগুলোকে তার উপর ভিত্তি করে কলহন এই রাজতরঙ্গিনী গ্রন্থ লিখেছিলেন। বিভিন্ন ঐতিহাসিক উপাদান সংগ্রহ করে, বিভিন্ন শিলালিপি পাঠ করে, বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কলহন রাজতরঙ্গিনী লেখেন, এবং এটাই ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা এই গ্রন্থটি পেয়েছে এবং দেওয়া হয়। এছাড়া এবং কলহনের রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে আমরা শুধুমাত্র কাশ্মীরের ইতিহাসটা জানতে পারছি। এছাড়া রয়েছে দেখো সোমেশ্বর। সোমেশ্বর লিখেছিলেন রাসমালা, কীর্তি কৌমুদী, এই কীর্তি কৌমুদী এবং রাসমেলা। এছাড়া রয়েছে মেরুতুঙ্গের প্রবন্ধ চিন্তামণি। এই তিনটি গ্রন্থ, প্রবন্ধ চিন্তামণি, রাসমেলা, কীর্তি কৌমুদী, এই তিনটি গ্রন্থ থেকেই গুজরাটের ইতিহাস জানা যায়। এছাড়া দেখো রয়েছে বাকচন্দ্র, তিনি লিখেছিলেন বসন্ত বিলাস। এছাড়া বসন্ত বিলাস গ্রন্থ থেকে চালুক্য বংশের ইতিহাস জানা যায়, গুজরাটের চালুক্যদের ইতিহাস। এছাড়া বংশাবলী বলে একটি গ্রন্থ পাওয়া গেছে, যে গ্রন্থ থেকে নেপালের ইতিহাস জানা যায়, নেপালের রাজবংশের ইতিহাস জানা যায়। তাহলে এই সমস্ত গ্রন্থগুলো থেকে বিভিন্ন আঞ্চলিক ইতিহাস আমরা জানতে পারছি। রাজতরঙ্গিনী, রাসমেলা, কীর্তি কৌমুদী, প্রবন্ধ চিন্তামণি, বংশাবলী, বসন্ত বিলাস, এগুলো জানা যাচ্ছে। এগুলো থেকে আমরা বিভিন্ন অঞ্চল, গুজরাট, কাশ্মীর, নেপাল, বিভিন্ন অঞ্চলের ইতিহাস আমরা এই আদি মধ্যযুগে জানতে পারি। এছাড়া এই সময় চর্যাপদ পাওয়া গেছিল। চর্যাপদ আবিষ্কৃত হয়, নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়, যেগুলো লিখেছিলেন কাহান্নপাদ, লুইপাদ, ভুসুকপাদ, এরকম বিভিন্ন আচার্য, সিদ্ধাচার্য ব্যক্তিরা লিখেছিলেন এই চর্যাপদ। এবং চর্যাপদের যে সংস্কারিত রূপ,
সেই বা পরিবর্তিত রূপ, সেই রূপটি কিন্তু বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষায় এসেছে চর্যাপদ থেকে। তাহলে বাংলা ভাষার আদি রূপটা কি? চর্যাপদ। এই চর্যাপদ থেকেও আমরা সেই সময়কার অনেক ইতিহাস জানতে পারি, আর্থ সামাজিক ইতিহাস জানতে পারি। এছাড়া পুরাণ, 18টি পুরাণ রয়েছে, তবে সব পুরাণ থেকে কিন্তু ইতিহাস জানা যায় না। বিশেষ করে বৃহদ্ধম্ম পুরাণ এবং ভগবত পুরাণ, এই দুটি পুরাণ থেকে আমরা আদি মধ্যযুগের কিছু রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ইতিহাস কিন্তু জানতে পারি। এছাড়া এই সময় কিছু চীনা পর্যটক ভারতবর্ষে আসেন, যেমন ফাইয়েন এসেছিলেন হর্ষবর্ধনের রাজদরবারে এবং লিখে গেছেন সিইউকি মানে পশ্চিমী দেশের বিবরণ। এই পশ্চিমী দেশের বিবরণকে চৈনিক ভাষায় বলা হচ্ছে সিইউকি। এটা লিখেছিলেন হিউয়েনসাং। এই হিউয়েনসাং যিনি হর্ষবর্ধনের রাজসভায় এসেছিলেন 610 খ্রিস্টাব্দে এবং ভারতবর্ষ ভ্রমণ করে তার অভিজ্ঞতাকে পুঁজি সম্বল করে তিনি এই গ্রন্থ লেখেন সিইউকি বা পশ্চিমী দেশের বিবরণ। তো এই গ্রন্থ থেকেও সেই সময় ভারতবর্ষের অনেক কিছু জানা যায়। বিশেষ করে ভারতের বিভিন্ন নগরগুলো যে তিনি ভ্রমণ করেছিলেন, বিভিন্ন বৌদ্ধ মঠ ভ্রমণ করেছিলেন, ধর্মীয় যে ধর্ম কেন্দ্রগুলো বা তীর্থস্থান ভ্রমণ করেছিলেন, তাদের বিবরণ, বিভিন্ন জনপদের বিবরণ, বিভিন্ন নগরের বিবরণ, সাধারণ মানুষের জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, এই সমস্ত বিষয় এই সিইউকিতে লিখে গেছেন হিউয়েনসাং। এছাড়া এই সময় অর্থাৎ আদি মধ্যযুগে কিছু আরবীয় লেখক ভারতবর্ষে এসেছিলেন পর্যটক হিসেবে। যেমন প্রথমে যার নাম করা যায় তিনি হচ্ছেন সুলেমান। 815 সালে এই সুলেমান আরব দেশ থেকে ভারতে আসেন। তখন বাংলাদেশে রাজত্ব করছেন দেবপাল, ধর্মপালের পুত্র দেবপাল। এই দেবপালের রাজত্বকালে 815 সালে সুলেমান ভারতবর্ষে আসেন এবং তিনি গ্রন্থ রচনা করে যান। এছাড়া এসেছিলেন আল মাসুদি। আল মাসুদির বাড়ি ছিল বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ থেকে এই আল মাসুদি এসেছিলেন 915 থেকে 916 খ্রিস্টাব্দে। এছাড়া 1027 খ্রিস্টাব্দে যে সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, 1000 থেকে 1027 সাল তার 17 বার আক্রমণ হয় এর মধ্যে ভারতবর্ষ। তাহলে তার শেষ আক্রমণ ছিল 1027 খ্রিস্টাব্দে। এই শেষ আক্রমণের সময় তার সাথে এক আরবীয় পণ্ডিত ভারতবর্ষে এসেছিলেন যার নাম আবু রায়হান। এই আবু রায়হানকে আমরা অন্য নামে জানি, যার নাম ছিল আল বেরুনি। অর্থাৎ আল বেরুনির আসল নাম ছিল আবু রায়হান। তিনি দীর্ঘদিন অর্থাৎ 10 বছর তিনি ভারতবর্ষে থাকেন। বারাণসীতে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন, সংস্কৃত শাস্ত্র অধ্যয়ন করেন এই আল বেরুনি এবং এ দেশের অনেক ইতিহাস বা এ দেশের অনেক অভিজ্ঞতা লব্ধ তার বিবরণ তিনি লিখে গেছেন তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। এই গ্রন্থেরও একটি আসল নাম রয়েছে, যেমন আল বেরুনির আসল নাম আবু রায়হান, তেমনি তার লেখা যে গ্রন্থ তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ, অর্থাৎ হিন্দ মানে হিন্দুস্তান আর কিতাব মানে বই, হিন্দুস্তানের বই বা হিন্দুস্তানের ইতিহাস, হিন্দুস্তানের বিবরণ, কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। এই গ্রন্থেরও একটি আসল নাম রয়েছে তহকিক ই মলিল হিন্দ মিস মক্কাল মকবুল ফিল অক্কাল আও মর্ধুল, সংক্ষেপে তহকিক ই হিন্দ। তা এইভাবে দেখা যায় যে বিভিন্ন ঐতিহাসিক পর্যটক, ভারত ভ্রমণকারী তারা ভারতবর্ষে এসেছেন, বিশেষ করে আরবীয় পণ্ডিতরা, যেখানে আল মাসুদি রয়েছেন, সুলেমান রয়েছেন, আল বেরুনি রয়েছেন, চৈনিক পর্যটক হিসেবে হিউয়েনসাং আছেন। এছাড়া ইদ সিংও এসেছিলেন চৈনিক পর্যটক হিসেবে। তিনি ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উৎপত্তির উপরে অনেক কিছু লেখা তিনি লিখে গেছেন। এছাড়া চর্যাপদ, পুরাণ, এগুলো থেকেও আমরা কিন্তু অনেক ইতিহাস জানতে পারি আদি মধ্যযুগে। তা আদি মধ্যযুগের ইতিহাস বলতে এগুলোই, মানে সাহিত্যিক উপাদান বলতে এগুলোই। এই সমস্ত সাহিত্য কর্ম গ্রন্থ এগুলো লিখে রাখা হয় বা সেই সময়কার গ্রন্থ এগুলো রয়েছে, এগুলো পাঠ করে আমরা আদি মধ্যযুগের ইতিহাস জানতে পারি। সমকালীন লেখ ও মুদ্রা থেকে আদি মধ্যযুগের ভারতের ইতিহাস কিভাবে জানা যায়?
প্রশ্ন যদি ঘুরিয়ে বলা হয় তাহলে দাঁড়াবে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে লেখ ও মুদ্রার গুরুত্ব কি। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে আমরা যে লেখ আর মুদ্রার কথা বলি সেটা কিন্তু এই আদি মধ্যযুগের পরিমাণে খুবই কম, তবে পরিমাণে কম হলেও কিছু কিছু লেখ আমরা এই সময় পাই আদি মধ্যযুগের ইতিহাস জানার ক্ষেত্রে। প্রথমে রয়েছে দেখো প্রতিহার রাজ ভোজ রাজের গোয়ালিয়র লিপি। এই গোয়ালিয়র লিপি থেকেও আমরা আদি মধ্যযুগের ইতিহাস জানতে পারি, প্রতিহার রাজাদের ইতিহাস জানতে পারি। পরেরটি আছে দেখো পাল রাজাদের, বাংলাদেশের পাল রাজাদের লেখ রয়েছে খালিমপুর লেখ, মুঙ্গের লেখ। এছাড়া বিজয় সেন অর্থাৎ সেন বংশের রাজা বিজয় সেনের দেওপাড়া প্রশস্তি বা দেওপাড়া লেখ। এই চারটি লেখ রয়েছে গোয়ালিয়র, খালিমপুর, মুঙ্গের এবং দেওপাড়া। এই চারটি লেখ থেকে আমরা আদি মধ্যযুগের ইতিহাস জানতে পারি। এছাড়া এই সময় যে সমস্ত লেখগুলো পাওয়া গেছে তাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি, এক সরকারি লেখ, আরেকটি হচ্ছে বেসরকারি লেখ। তবে সরকারি লেখ বলতে এখানে সমস্ত ভূমি দান সংক্রান্ত লেখপত্রগুলো, অর্থাৎ রাজা যে সমস্ত ভূমি দান করতেন, ব্রাহ্মণকে দান করতেন, পুরোহিত বা মন্দির বা বিহারকে দান করতেন, যে জমি দান করতেন, ব্রহ্মদেহ বা অগ্রহার প্রথা, সেই দান সংক্রান্ত বিবরণ লিখে রাখা হতো এই সমস্ত লেখগুলোতে, যেগুলো সরকারি তরফ থেকে করা হতো। এই সরকারি লেখ ছিল, তবে সরকারি লেখের সংখ্যাটা খুবই কম, পরিবর্তে বেসরকারি লেখের পরিমাণ কিন্তু অনেক বেশি। বলা যায় হাজার হাজার বেসরকারি লেখ পাওয়া গেছে। বেসরকারি লেখগুলোর মধ্যেও আবার ব্রহ্মদেহ জমি দান সংক্রান্ত লেখ পাওয়া গেছে, আবার কোনো রাজার বা কোনো ব্যক্তির প্রশস্তি পাওয়া গেছে, অর্থাৎ তার জয়গান করা হয়েছে, তার গুণকীর্তন সেখানে লিখে রাখা হয়েছে এই সমস্ত বেসরকারি লেখগুলোতে। এছাড়া বেসরকারি লেখগুলো থেকেও আমরা ধর্ম সম্পর্কে জানতে পারি, সেই যুগের মানুষের ধর্মবিশ্বাস, ধর্মের আচরণ এবং ধর্মের বিভিন্ন নিয়ম নীতি ইত্যাদি বিষয়ে আমরা জানতে পারি এই সমস্ত বেসরকারি লেখগুলো থেকে। তা এই ছিল লেখ আদি মধ্যযুগের। আদি মধ্যযুগের লেখ বলা হলো। এবার আসছে মুদ্রা। দেখো আদি মধ্যযুগে অর্থাৎ গুপ্ত যুগের পর, তা গুপ্ত যুগের শেষের দিকে মুদ্রার ব্যবহার কমে আসে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক সংকটের কারণে, এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের যে সমস্ত ক্ষুদ্র রাজারা ছিলেন তারাও কিন্তু মুদ্রার সেভাবে ব্যবহার করেননি, অর্থাৎ মুদ্রার ব্যবহার এই সময় হ্রাস পায়। তার কারণ ব্যবসা বাণিজ্যের একটা অবনতি দেখা দিয়েছিল, যার দরুন এই সোনা বা রূপোর ঘাটতি দেখা দেয় এবং মুদ্রার ব্যবহারও কিন্তু অনেকটা কমে যায়। তাই এই সময় অর্থাৎ আদি মধ্যযুগে ভারতে যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো ছিল, বাংলার পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, চোল, চালুক্য, এরা কিন্তু সঠিকভাবে মুদ্রার ব্যবহার করেনি। এদের সময়েও মুদ্রার ব্যবহার অনেকটাই কমে যায়। তাই আদি মধ্যযুগের ইতিহাস আমরা কিভাবে জানতে পারি? অনেকটা আদি মধ্যযুগের ইতিহাস জানতে আমাদের সাহায্য করে সাহিত্যিক উপাদান, যে জায়গা থেকে আমরা ইতিহাস জানতে পারি। এছাড়া এই আদি মধ্যযুগের প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা প্রত্নতাত্ত্বিক যে সমস্ত ধ্বংসাবশেষ, যে সমস্ত নিদর্শনগুলো পেয়েছি অত্রঞ্জি খেড়ায় থেকে, এই সমস্ত নিদর্শনগুলির উপর ভিত্তি করে আমরা আদি মধ্যযুগের ইতিহাস জানতে পারি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে মাটির পাত্র, মাটির মূর্তি, মাটির বাসনকোসন, প্রাসাদ, মন্দির, বিহার, এই সমস্ত যে ধ্বংসাবশেষ, রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ, এই সমস্ত জিনিসগুলো থেকেও আমরা আদি মধ্যযুগের ইতিহাস জানতে পারি। আদি মধ্যযুগের ভারতীয় ইতিহাস রচনায় সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদান সমূহ আলোচনা করো। এটা 5th পেপারে রয়েছে তোমাদের। এছাড়া দেখো প্রশ্নটা ঘুরিয়ে অনেকভাবে আসতে পারে। ভারতের আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে লিখিত প্রমাণের একটি সমালোচনামূলক বিশ্লেষণ করো, অথবা ভারতে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ সময়কালের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো, অথবা ভারতের 600 থেকে 1200 সময়কালের ইতিহাস রচনায় লিখিত উপাদানের ভূমিকা মূল্যায়ন করো, অথবা ভারতের আদি মধ্যযুগের ইতিহাস রচনার ধারা আলোচনা করো, অথবা আদি মধ্যযুগে ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সমকালীন সাহিত্যের উপর কতটা নির্ভর করা যায় তা উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। এক কথা আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সে সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক দুটি একসাথে নিয়েই এই প্রশ্ন উত্তর। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সমূহ। বিজ্ঞানসম্মতভাবে ইতিহাস চিন্তা ও ইতিহাস লেখার সূত্রপাত ভারতে ঘটে ব্রিটিশ আমলে। তবে প্রাচীনকালে এদেশে ইতিহাস বোধ ও ইতিহাস চর্চা একেবারেই ছিল না, কিংবা সেকালে ইতিহাস গ্রন্থ আদৌ রচিত হয়নি এমন ধারণা সঠিক নয়।
গুপ্ত যুগের পতনের পর থেকে তুর্কি আফগান শাসনের সূচনাকাল 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত আদি মধ্যযুগীয় ভারতের ইতিহাসমূলক তথ্য বা উপাদান হিসেবে আমরা মূলত সাহিত্য কীর্তির উপর নির্ভর করি। সমকালীন লেখ ও মুদ্রার সাক্ষ্য দ্বারা সাহিত্য থেকে সংগৃহীত তথ্যাবলীকে পরিশুদ্ধ করে নেবার চেষ্টা করা হয়। তবে সমকালীন ঘটনার বিবরণ বিষয়ক নির্ভরযোগ্য নিরপেক্ষ সাহিত্যের অপ্রতুলতা যেমন স্পষ্ট, তেমনি লেখ ও মুদ্রার পরিমাণও সীমিত। এরপরে দেখো রয়েছে যে সাহিত্যিক উপাদান। সরাসরি আমরা সাহিত্যিক উপাদানে চলে এলাম। আদি মধ্যযুগের ইতিহাসে প্রধান উপাদান হলো সাহিত্য। ইতিহাসের উপাদানে সমৃদ্ধ অনেকগুলি সাহিত্য এ যুগে রচিত হয়। এই সকল সাহিত্য কর্মের গুণগত মূল্যমানে অনেক প্রভেদ আছে, তবে এগুলি সকলেই কোনো না কোনোভাবে ইতিহাস রচনার কাজে সহায়তা করেছে। সমকালীন তথ্য সমৃদ্ধ অন্যতম গ্রন্থ হল বাণভট্ট রচিত হর্ষচরিত। বাণভট্ট হর্ষবর্ধনের রাজত্বকালের প্রথম কয়েক বছরের ঘটনা লিপিবদ্ধ করেছেন। তবে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা ধন্য বাণভট্ট তার লেখনীতে ঐতিহাসিকের নিরপেক্ষতা দেখাতে পারেননি। তিনি অযৌক্তিকভাবে হর্ষবর্ধনকে একজন পরাক্রমশালী ও প্রজাদরদী শাসক হিসেবে চিত্রিত করেছেন। কাশ্মীরের ব্রাহ্মণ বিলহন দাক্ষিণাত্যের চালুক্য বংশীয় রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন। ষষ্ঠ বিক্রমাদিত্যের কর্মকাহিনী স্মরণীয় করার উদ্দেশ্যে তিনি বিক্রমাঙ্ক দেব চরিত গ্রন্থ রচনা করেন। বিক্রমাদিত্যের পূর্বসূরি প্রথম ও দ্বিতীয় সোমেশ্বরের রাজত্বকালের কিছু তথ্য এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে। একাদশ শতকের 8 দশকে রচিত এই গ্রন্থ দাক্ষিণাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক তথ্যের সূত্র হিসেবে গুরুত্বপূর্ণ। 3 অনুরূপ আর একটি ইতিহাসমূলক গ্রন্থ হল সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত। বাংলার পাল বংশীয় শাসক রামপাল এবং এর কীর্তি কাহিনী এই গ্রন্থের বিষয়বস্তু। সমকালের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কৈবর্ত বিদ্রোহের বিবরণ এই গ্রন্থ থেকে জানা যায়। বাণভট্টের মতোই সন্ধ্যাকর তার রচনায় রাজা রামপালের প্রতি পক্ষপাত দেখিয়েছেন। তবে এই গ্রন্থের বৈশিষ্ট্য হল এই গ্রন্থে এক অর্থে রাজা রামপালের গৌরবগাথা, আবার অন্য অর্থে অযোধ্যার রাজা রামচন্দ্রের বিবরণ দিয়েছেন। খ্রিস্ট 8ম শতকে বাকপতিরাজ প্রাকৃত ভাষায় রচনা করেন গৌড়বহ বা গৌড়বধ কাব্য। এই গ্রন্থে কনৌজ রাজ যশোবর্মনের বঙ্গবিজয় সম্পর্কে এক কল্পনা মিশ্রিত আখ্যান বর্ণিত হয়েছে। চালুক্যরাজ সম্পর্কিত আরেকটি গ্রন্থ হল কুমার পাল চরিত। খ্রিস্টীয় 12 শতকে বিখ্যাত জৈন কবি আচার্য জয়সিংহ এটি রচনা করেন। পালি ভাষায় রচিত এই গ্রন্থে চালুক্য বংশীয় নৃপতি কুমার পালের কাহিনী বর্ণিত হয়েছে। 1005 খ্রিস্টাব্দে পদ্মগুপ্ত রচনা করেন আর একটি রাজ প্রশস্তিমূলক গ্রন্থ নব শশাঙ্ক চরিত বা নব সাহসাঙ্ক চরিত। এই গ্রন্থের কেন্দ্রে আছেন গুর্জর বংশীয় জনৈক সিন্ধু রাজা। ইনি নব শশাঙ্ক নামেই অভিহিত হতেন। প্যারা করে দেখো, স্মরণীয় যে এই জীবন চরিতগুলির ইতিহাসগত মূল্য খুবই কম। এদের রচনা শৈলী যথেষ্ট উন্নত ও ভারসাম্যপূর্ণ নয়। ভাষাও সাধারণ মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে। ভাষা ও অলঙ্করণের ইত্যাদি ক্ষেত্রে যেমন কৃত্রিমতার প্রাধান্য দেখা যায়, তেমনি বিষয়বস্তু বর্ণনার ক্ষেত্রে বাস্তবের পরিবর্তে পৃষ্ঠপোষক রাজন্যবর্গের মনোরঞ্জনের দিকেই লেখকদের ঝোঁক ছিল বেশি। স্বভাবতই ইতিহাসের উপাদান হিসেবে এদের সাক্ষ্য গ্রহণ করার বিষয়ে সাবধানতা অবলম্বন আবশ্যক। এবার দেখো স্থানীয় ইতিবৃত্ত, এগুলো সাহিত্যিক উপাদানের মধ্যেই পড়ে। স্থানীয় ইতিবৃত্ত আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসাবে স্থানীয় ইতিবৃত্তগুলি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য রচনাদি কাশ্মীরের ঐতিহাসিক কলহনের রাজতরঙ্গিনী। গ্রন্থটির রচনাকাল আনুমানিক 1149 থেকে 50 খ্রিস্টাব্দ। প্রাচীন ভারতীয় সাহিত্যগুলির মধ্যে একমাত্র রাজতরঙ্গিনীকেই ইতিহাস গ্রন্থের মর্যাদা দেওয়া হয়। এল বাসামের মতে দ্য বুক ইজ ইউনিক অ্যাজ দ্য অনলি অ্যাটেম্পট অ্যাট দ্য ট্রু হিস্ট্রি ইজ দ্য হোল অফ সার্ভাইভিং সংস্কৃত লিটারেচার। সংস্কৃত সাহিত্যের মধ্যে এটাই একমাত্র প্রথম ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দেওয়া হয়েছে। প্রচলিত সংস্কৃত সাহিত্যাবলীর মধ্যে কেবলমাত্র এই গ্রন্থটি অর্থাৎ রাজতরঙ্গিনী প্রকৃত ইতিহাস রচনার প্রয়াস হিসেবে
সুন্দর। রাজতরঙ্গিনী রচনার অন্যতম লক্ষ্য ছিল বিভিন্ন গ্রন্থে বিধৃত কাশ্মীরের খণ্ডিত ইতিহাসকে একটি সুসংবদ্ধ পূর্ণাঙ্গ রূপ দেওয়া। স্থানীয় ইতিবৃত্ত হিসাবে গুজরাট সম্পর্কিত রচনাগুলির উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ। সোমেশ্বর রচিত রাসমালা ও কীর্তি কৌমুদী, বালচন্দ্র লিখিত বসন্ত বিলাস গুজরাট সম্পর্কিত বহু তথ্য সরবরাহ করে। ইতিহাসের সমগোত্রীয় ছিল কিছু প্রবন্ধ সংকলন। 1306 খ্রিস্টাব্দে জৈন মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি এমনই একটি উল্লেখযোগ্য রচনা। এবার দেখো বিদেশিদের রচনা বলি, এটিও কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে বিদেশি পর্যটক ও পণ্ডিতদের রচনাবলী গুরুত্বপূর্ণ। এই বিষয়ে চৈনিক ও আরবীয় পর্যটকদের অবদান সর্বাধিক। চৈনিক পরিব্রাজকদের মধ্যে হিউয়েন সাং এর নাম উল্লেখযোগ্য। 630 থেকে 645 পর্যন্ত তিনি ভারতে অবস্থান করেন বা বুদ্ধদেবের স্মৃতি বিজড়িত স্থানগুলি পরিভ্রমণ করেন। থানেশ্বরের শাসক হর্ষবর্ধনের আতিথেয়তা লাভ করে তিনি বৌদ্ধ দর্শন ও সমকালীন জনসাধারণের জীবনধারা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। ভারত পর্যটনের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি লেখেন সিইউকি গ্রন্থটি। সিইউকি বা পশ্চিমী দেশের স্মৃতি গ্রন্থে তিনি ভারতের সম্যক অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে তার অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন। হিউয়েন সাং এর রচনাটিও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তথাপি সমকালীন ভারতের জীবনধারা সম্পর্কে তথ্য আহরণের সূত্র হিসেবে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর এক চৈনিক পরিব্রাজক ই সিং 7ম শতকের শেষ দিকে 671 থেকে 695 ভারতে আসেন এবং সমকালের বৌদ্ধ ধর্ম সম্পর্কে গ্রন্থ রচনা করেন। তার রচনার ভিত্তিতে সংস্কৃত সাহিত্যের রচনাকাল স্থির করা সম্ভব হয়। প্যারা করে চৈনিক পর্যটকদের বিবরণীর যত ব্যাপক আকার না হলেও আরবীয় পর্যটকদের সংক্ষিপ্ত বিবরণী আদি মধ্যযুগের ভারত ইতিহাসের উপাদান হিসেবে স্মরণীয়। আরব বণিক সুলেমান 9ম শতকে 895 খ্রিস্টাব্দ ভারতে আসেন। পালবংশীয় রাজা দেবপালের সাম্রাজ্য পরিভ্রমণ করে তিনি একটি বিবরণী প্রদত্ত করেন বা প্রস্তুত করেন। এই বিবরণী থেকে পাল রাজাদের সুবিশাল সেনাবাহিনী এবং রাজনৈতিক কর্তৃত্বের জন্য প্রতিহার ও রাষ্ট্রকূটদের সাথে পাল রাজাদের সংঘর্ষের বিবরণ জানা যায়। এরপরে দেখো রয়েছে বাগদাদের আব্বাসীয় আল মাসুদি 915 খ্রিস্টাব্দে ভারতে আসেন। প্রতিহার রাজ মহিপালের পদাতিক অশ্বারোহী বাহিনীর বিবরণ তার রচনা থেকে জানা যায়। আল মাসুদির বিবরণ থেকে প্রতিহার রাজ্যের শক্তিশালী সেনাবাহিনী এবং কর্তৃত্ব দখলের জন্য বাংলার পাল রাজা ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট রাজাদের অবিরাম সংঘর্ষের কথা জানা যায়। এই ধরনের একটি উল্লেখযোগ্য গ্রন্থ হল আরব পণ্ডিত আল বেরুনি রচিত তহকিকে হিন্দ, হিন্দুস্তান অনুসন্ধান। মধ্য এশিয়ার খোয়ারিজম রাজ্যের রাজধানী খিবাতে 970 খ্রিস্টাব্দে আল বেরুনির জন্ম হয়। তার আদি নাম আবু রায়হান। তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে গজনির সুলতান মামুদ তাকে সভাসদ হিসেবে গজনিতে আনেন। 1030 খ্রিস্টাব্দের কিছু আগে গজনির সুলতান মামুদের সাথে তিনি ভারতে আসেন। আরবি ও ফার্সিতে দক্ষ এই পণ্ডিত ভারতের দর্শন, গণিতশাস্ত্র, ভেষজবিদ্যা, ধর্মতত্ত্ব ইত্যাদির প্রতি আকৃষ্ট হন। তহকিকি হিন্দ গ্রন্থে তিনি তার ভারত সম্পর্কিত অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন। অবশ্য ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি প্রায় নীরব থেকেছেন, তবে ভারতের সমাজ, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তিনি ভারতীয়দের শিক্ষানুরাগের ভূয়সী প্রশংসা করেছেন। জ্যোতির্বিজ্ঞানের উপর ভারতীয় পণ্ডিতদের দক্ষতার কথা এই গ্রন্থ থেকে জানা যায়। একই সাথে তৎকালীন হিন্দু সমাজের অবক্ষয়ের দিকটিও তিনি তুলে ধরেন। নতুন ভাবধারা গ্রহণ তথা বহির্জগতের পরিবর্তনের সাথে নিজেদের সমন্বয় ঘটানোর কাজে ভারতীয়দের অনীহা ও অক্ষমতার তিনি নিন্দা করেছেন। আল বেরুনির মতে এই সামাজিক বিচ্ছিন্নতা ও সংকীর্ণতার ফলেই মুসলমান আক্রমণের সামনে হিন্দুরা ধূলিকণার মতো উড়ে গিয়েছিল। এমনই আর একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো আরবি ভাষায় রচিত চাচ নামা। চাচ লিখিত এই গ্রন্থ নাসির উদ্দিন কুবাচার আমলে মোহাম্মদ আব্দুল বিন আবু বকর কুফি এটিকে ফার্সিতে অনুবাদ করেন। আরব বিজয়ের পূর্বাপর ঘটনাবলী এই গ্রন্থ থেকে জানা যায়। মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু অভিযানের প্রাককালে সিন্ধু দেশের রাজনৈতিক অবস্থা এবং আরব আক্রমণের পরে সিন্ধু অঞ্চলের আর্থ রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে নানা তথ্যে চাচনামা সমৃদ্ধ। তো এই পর্যন্ত সাহিত্যিক উপাদান হলো। এবার আসি প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ লেখমালা, লিপি এগুলো নিয়ে এবার প্রত্নতাত্ত্বিক উপাদান। এখানে দেখো ব্র্যাকেট, এখানে একটা বক্সের মধ্যে 2 লাইন লেখা আছে। আসলে এটা নোটসের শেষ 2 লাইন,
জায়গা না থাকার কারণে এখানে লেখা হয়েছে, এটা তোমরা শেষে উল্লেখ করবে। তো দেখো এখানে প্রত্নতত্ত্বে কি বলা হচ্ছে, প্রাচীন ভারতের ইতিহাসের সূত্র হিসাবে প্রত্নতাত্ত্বিক উপাদান যেমন গুরুত্বপূর্ণ, আদি মধ্যযুগের ইতিহাসের ক্ষেত্রে সে কথা প্রযোজ্য, কারণ সপ্তম থেকে দ্বাদশ শতকীয় ভারত ইতিহাসের উপাদান হিসেবে সাহিত্য সূত্র সর্বাংশে নির্ভরযোগ্য হতে পারেনি। আবার সরকারি স্তরে দলিল দস্তাবেজ সংরক্ষণের প্রথাও তখন গড়ে ওঠেনি। স্বভাবতই প্রত্নতত্ত্বের সাক্ষ্য ইতিহাস রচনার কাজে অনেক বেশি নির্ভরযোগ্য উপাদান হিসাবে কাজ করে। প্রথমে লেখমালা। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল সমকালের অসংখ্য লেখ। সরকারি ও বেসরকারি উভয় ধরনের লেখ বা লেখই সমকালের ইতিহাসের সূত্র হিসাবে ভূমিকা পালন করে। লেখগুলির মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ লেখগুলি হল প্রতিহার রাজ্য মিহির ভোজের গোয়ালিয়র প্রশস্তি, ধর্মপালের খালিমপুর লেখ, নারায়ণ পালের ভাগলপুর লেখ, দেবপালের আমল সম্পর্কিত মুঙ্গের লেখ বাদল প্রশস্তি, উমাপতি ধর রচিত বিজয় সেনের দেওপাড়া লেখ ইত্যাদি। লেখের উপর ভিত্তি করে চোলদের আমলে প্রচলিত গ্রামীণ সাহিত্য শাসন ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা গড়ে তোলা যায়। এই প্রসঙ্গে দশম শতকে রচিত 921 উত্তর মেরু গ্রামের মন্দির গাত্রে উৎকীর্ণ লিপির নাম উল্লেখ্য। অতি সম্প্রতি 1987 মালদা জেলার জগজ্জীবনপুরে অবস্থিত তাম্র শাসনটি ইতিহাসের নতুন সূত্র প্রদান করে ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এই তাম্রলেখটি আবিষ্কারের পর এমন ধারণার জন্ম হয়েছে যে রাজা দেবপালের পর প্রথম বিগ্রহ পাল সিংহাসনে বসেননি। দেবপালের অব্যবহিত পরেই সিংহাসনে বসেন তার পুত্র জনৈক মহেন্দ্র পাল। এই তাম্র শাসনে বৌদ্ধদের ভূমিদান সম্পর্কে বিস্তৃত উল্লেখ আছে। এই বিবরণ থেকে বোঝা যায় যে পাল রাজারা বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুগত ছিলেন। এবার দেখো প্যারা করে, সরকারি লেখগুলির অধিকাংশই ভূমিদান সম্পর্কিত। জমি বিক্রি বা জমি দান সংক্রান্ত নানা বিষয় এতে উল্লেখ করা আছে। সরকারি লেখের তুলনায় বেসরকারি লেখের সংখ্যা অনেক বেশি। গুপ্ত পরবর্তী যুগের বেসরকারি লেখগুলি প্রধানত সংস্কৃত ভাষায় লেখা এবং ব্রাহ্মণ্য ধর্ম বিষয়ক। তবে উচ্চ পদাধিকারীদের বংশ পরিচয়, সামাজিক অবস্থান, শিক্ষা, সংস্কৃতি, ধর্ম চেতনা ইত্যাদি বিষয়ে ইতিহাসমূলক তথ্য অর্জনে এগুলির গুরুত্ব অনস্বীকার্য। এরপরে আছে মুদ্রা। শেষ যে পার্টটি রয়েছে প্রশ্নের সেটি হচ্ছে মুদ্রা। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব অধিকতর। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সুদূর মুদ্রার গুরুত্ব হ্রাস পায়। সম্ভবত এই সময় মুদ্রার ব্যবহার হ্রাস পেয়েছিল। পাল, প্রতিয়া, রাষ্ট্রকূট রাজারা খুব কম মুদ্রা প্রচলন করেন। সপ্তম শতকের পর থেকে একাদশ শতকের মধ্যবর্তীকালে অধুনা বাংলাদেশের অন্তর্গত সমতট হরিকেল অঞ্চলে কিছু মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তবে পোড়ামাটির জিনিসপত্র, বুদ্ধ মূর্তি, মন্দিরের অবশেষ ইত্যাদি কিছু কিছু পাওয়া যায় যা সমকালের ইতিহাস রচনায় সাহায্য করে। এই 2 লাইন লিখবে। সম্প্রতি আবিষ্কৃত বেড়াচাপার চন্দ্রকেতু গড়ের ধ্বংসাবশেষ, অজয় নদীর তীরে গড়ে ওঠা পাণ্ডু রাজার ঢিবি ইত্যাদি আদি মধ্যযুগের ইতিহাসের সূত্র হিসেবে গুরুত্বপূর্ণ। তো এই ছিল আদি মধ্যযুগের সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।